প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যে যেখান থেকে আমাকে দেখছো এবং শুনছো, তোমাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে স্বাগত জানাচ্ছি সামষ্টিক অর্থনীতির অর্থের পরিমাণ তত্ত্বের ফিশারীয় সমীকরণে। শিক্ষার্থীরা, আমরা জানি যে অর্থের মূল্য নির্ধারণে বিভিন্ন তত্ত্ব বা আলোচনার প্রয়োগ আমরা দেখি। ফিশারীয় সমীকরণে আসলে আমরা দেখব যে এই অর্থের মূল্য কিভাবে অর্থের পরিমাণের উপর নির্ভর করে। আরভিং ফিশার 1911 সালে তার বিখ্যাত গ্রন্থ দ্য পারচেসিং পাওয়ার অফ মানিতে বলেছেন যে অর্থের পরিমাণ যদি বাড়ে অন্যান্য অবস্থায় স্থির থেকে দেশে, তাহলে দামস্তর বাড়বে। সেই দামস্তর বাড়লে অর্থের নিজস্ব মূল্য কমে আসবে। ঠিক আছে, এই যে তিনটি বিষয়, একটি হলো অর্থের পরিমাণ, দামস্তর এবং অর্থের মূল্য। এই তিনটি বিষয় বিবেচনা নিয়ে আরভিং ফিশার যে সমীকরণে তাদের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করেছেন তাকে বলা হয় অর্থের পরিমাণ তত্ত্বের ফিশারীয় সমীকরণ বা ফিশারীয় বিনিময় সমীকরণ বা ফিশারীয় লেনদেন ভাষ্য, যেভাবে আমরা বলি না কেন, বিষয়টা একই। মূল কথা হলো যে অন্যান্য অবস্থায় স্থির থেকে দেশে যদি অর্থের পরিমাণ বা যোগান বেড়ে যায়, তাহলে দেশে দামস্তর বেড়ে যাবে এবং দামস্তর বেড়ে গেলে অর্থের নিজস্ব মূল্য কমে যাবে। এটা কিভাবে হবে? অর্থের পরিমাণ যে হারে বাড়বে, দামস্তরও একই হারে বাড়বে এবং অর্থের নিজস্ব মূল্য ঠিক একই হারে কমে আসবে। বিষয়টা এভাবে আমরা ব্যাখ্যা করতে পারি যে অর্থের পরিমাণ যদি দ্বিগুণ হয়, তাহলে দামস্তরও দ্বিগুণ হবে এবং অর্থের মূল্য তখন হয়ে যাবে অর্ধেক বা হাফ। আবার অর্থের পরিমাণ যদি 3 গুণ হয়, তাহলে দামস্তরও হয়ে যাবে 3 গুণ। অর্থের মূল্য কিন্তু সেই ক্ষেত্রে কমে হবে 1/3 বা 1/3 অংশ। ঠিক আছে শিক্ষার্থীরা, এভাবে আমরা একটি দেশে অর্থের পরিমাণ বাড়িয়ে, অর্থের যোগান বাড়িয়ে অর্থের নিজস্ব মূল্য কমানোর বিষয়টা আরভিং ফিশারের বিনিময় সমীকরণের সাহায্যে আমরা দেখতে পারি। তো এই তত্ত্বটা ব্যাখ্যা করার জন্য, কার্যকর করার জন্য আরভিং ফিশার দুটি মূল শর্তের কথা বলেছেন। তার মধ্যে একটি হচ্ছে যে বাজারে সর্বদাই অর্থের চাহিদা এবং যোগান পরস্পরের সমান হবে। ঠিক আছে, অর্থের যোগানের কোনো ঘাটতি থাকা যাবে না। অর্থের যোগানে যদি কোনো ঘাটতি থাকে, তাহলে সেই বর্ধিত পরিমাণ যোগান সেটা কিন্তু দামস্তরকে বাড়াবে না, আর দামস্তর না বাড়লে অর্থের নিজস্ব মূল্য কমবে না। তাই অর্থের বাজারে অর্থের চাহিদা এবং যোগান সর্বদাই সমান হবে। দ্বিতীয়ত বলছেন যে অর্থনীতিতে সর্বদা পূর্ণনিয়োগ ভারসাম্য বজায় থাকবে, কোনো বেকারত্ব থাকবে না। বেকারত্ব থাকলে কি হবে? যে অর্থের যোগান যদি সমাজে বাড়ানো হয়, সেই যোগান উৎপাদন কর্মসংস্থানকে বাড়াবে, সেটা কখনো দামস্তরকে উস্কে দেবে না, আর দামস্তর না বাড়লে অর্থের নিজস্ব মূল্য কমবে না। তো এই দুটি শর্ত বিবেচনা পূর্বক আরভিং ফিশার তার সমীকরণটি ব্যবহার করেছেন এবং ব্যবহার করে দেখিয়েছেন যে কিভাবে অর্থের পরিমাণ বা যোগান বেড়ে গেলে মূল্যস্তর বা দামস্তর বেড়ে যায় এবং অর্থের নিজস্ব মূল্য কমে যায়। আমরা এখন বোর্ডে যাব, বোর্ডে গিয়ে সেই সমীকরণটাই দেখব শিক্ষার্থীরা। চলো আমরা বোর্ডে যাই। সমীকরণটি এরকম, পিটি ইজ ইকুয়াল টু এমভি। এই দিকটা হচ্ছে অর্থের চাহিদার দিক, পি হচ্ছে প্রাইস লেভেল বা দাম স্তর, টি হচ্ছে ট্রানজ্যাকশনাবল গুডস অ্যান্ড সার্ভিসেস, মানে কতটুকু দ্রব্য এবং সেবা বিনিময় হয়। দেশে যে পরিমাণ দ্রব্য এবং সেবা বিনিময় হয়ে থাকে তাকে দাম স্তর দিয়ে গুণ দিলেই আমরা বুঝতে পারি যে কতটুকু অর্থের চাহিদা অর্থনীতিতে প্রয়োজন। আর
এমভিটা হচ্ছে অর্থের যোগান, এম হচ্ছে মানি আর ভি হচ্ছে ভ্যালোসিটি অফ মানি, অর্থের পরিমাণ আর হচ্ছে অর্থের প্রচলন গতি। অর্থের পরিমাণই শুধু অর্থের যোগানকে নির্ধারণ করে না, তার সাথে ভ্যালোসিটি অফ মানি অর্থাৎ অর্থটা কী হারে হাত বদল হচ্ছে সেটাও নির্ধারণ করে কাকে? অর্থের যোগানকে। তো আমরা দেখলাম যে অর্থের যোগান হচ্ছে এমভি, অর্থের চাহিদা হচ্ছে পিটি। এই সমীকরণটাকে আমরা যদি একটি রিঅ্যারেঞ্জ করে বলতে পারি পি ইজ ইকুয়াল টু এমভি বাই টি, এমভি বাই টি। তাহলে এটাকে আমরা বলতে পারি যে হ্যাঁ, ফিশারের সমীকরণে দাম স্তর বিষয়টা নির্ভর করতেছে এমভি বাই টির উপরে। এখানে আমরা যদি কিছু সংখ্যা ব্যবহার করি তাহলে আমরা ফিশারের সমীকরণটা ভালোভাবে বুঝতে পারবো যে অর্থের যোগান বাড়লে কিভাবে সেটা দাম স্তরকে বাড়ায় এবং অর্থের নিজস্ব মূল্যকে বিপরীতভাবে কমিয়ে থাকে। তো আমরা যদি ধরি এরকম যে অর্থের পরিমাণ এম হচ্ছে $100 বা 100, হ্যাঁ, ভ্যালোসিটি অফ মানি সেটা যদি ধরি 5 বা 5 আর টি যদি ধরি 50, তাহলে এটা আমরা সহজেই এখানে সূত্রে ব্যবহার করে বলতে পারি যে এম এখানে আমরা নিয়েছি 100, তার সাথে গুণ করি ভি নিয়েছি 5 আর টি নিয়েছি 50। তাহলে এগুলো কাটাকাটি দিয়ে আমরা পেতে পারি 10, এখানে আলটিমেটলি আমরা পেতে পারি 10, অর্থাৎ দাম স্তর আসলো এখানে 10 প্রাথমিক অবস্থায়। এটা হচ্ছে প্রাথমিক অবস্থার একটা উদাহরণ। এবং পরিবর্তিত অবস্থায় যদি আমরা দেখি যে আমরা অর্থের পরিমাণ বাড়িয়ে আমরা দেখতে চাই যে দাম স্তর বাড়ে কিনা, এবং দাম স্তর বাড়লে অর্থের নিজস্ব মূল্য কমে আসে কিনা সমহারে। তাহলে অন্যান্য কিছু যদি আমরা স্থির ধরি, সেটা কি যে ভ্যালোসিটি অফ মানি এবং ট্রানজ্যাকশনাবল গুডস অ্যান্ড সার্ভিসেস, এই দুটো যদি স্থির ধরে যদি আমরা অর্থের পরিমাণটাকে ধরলাম দ্বিগুণ করলে আমাদের ছিল 100 হয়ে যাবে 200 যদি হয়, সেই ক্ষেত্রে অন্যান্য যদি বিষয়গুলো যদি আমাদের স্থির থাকে, তাহলে এই ক্ষেত্রে আমরা দেখি যে প্রাইস কত আসে। এমভি আমার সূত্র ছিল, এম এর মান 100 থেকে হয়ে গেল 200, ভ্যালোসিটি অফ মানি আগে ছিল 5, এখনও 5, টি ছিল 50, সেটাও রয়ে গেল 50। তাহলে শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি এখানে উপরে আসতেছে 1000, নিচে 50। 1000কে 50 দিয়ে ভাগ দিলে আসে 20 বা 20। তাহলে দাম স্তর বেড়ে হয়ে গেল দ্বিগুণ। কী কারণে? কারণ অর্থের পরিমাণ বেড়ে দ্বিগুণ হয়েছে। তাহলে আমরা দেখলাম যে অর্থের পরিমাণ যদি বাড়ে অন্যান্য বিষয়গুলো স্থির থেকে, তাহলে দাম স্তর বেড়ে যায়। এখন দাম স্তর বাড়লে আমরা দেখতে চাই যে অর্থের নিজস্ব মূল্য কমে আসে কিনা। প্রাথমিক অবস্থায় যে আমরা দাম স্তর পেয়েছিলাম এই নিউমেরিক্যাল ভ্যালু ব্যবহার করে, সেখানে আমাদের দাম স্তর ছিল 10 বা 10। এখানে তাহলে অর্থের মূল্য কত? আমরা অর্থের মূল্যের সূত্রে জানি ভিএম ইজ ইকুয়াল টু 1/p। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে অর্থের মূল্য আসে 1/10 ইজ ইকুয়াল টু 0.1। এটা হলো প্রাথমিক অবস্থায় অর্থের মূল্য যখন দাম স্তর 10 আসছিল। এখন পরিবর্তিত অবস্থায় আমরা দেখব যে অর্থের মূল্যটা সমহারে কমে আসে কিনা। এইখানে আমরা যদি ভিএম এ আসি, তাহলে আমরা দেখব যে 1/20 আমাদের এখানে দাম স্তর আসছিল কত? 20 বা 20। সেটা যদি এখানে বসাই, তাহলে আমরা এখানে দেখতে পাবো 0.05। অর্থের মূল্য ছিল 0.1, সেখান থেকে কমে হয়ে গেল 0.05, অর্থাৎ অর্থের মূল্য কমে গিয়ে কতটুকু হলো? আগে যা ছিল তার অর্ধেক হয়ে গেল বা হাফ হয়ে গেল। তাহলে এই উদাহরণ থেকে আমরা দেখলাম যে অর্থের
পরিমাণ যখন বেড়ে দ্বিগুণ হয়, দাম স্তর বেড়েও তখন দ্বিগুণ হয়ে যায় এবং অর্থে নিজস্ব মূল্য কমে তখন হয়ে যায় অর্ধেক বা হাফ। তো শিক্ষার্থীরা এইভাবে প্রাথমিক সমীকরণ ব্যবহার করে আরভিং ফিশার আমাদের বুঝিয়েছেন, আমাদের জন্য নির্ধারণ করছেন যে অর্থের পরিমাণ বেড়ে গেলে দাম স্তর একই হারে বেড়ে যায় এবং অর্থের মূল্য বিপরীতভাবে একই হারে কমে যায়। আরও একটি সূত্র, এটাকে নতুন বা সংশোধিত সূত্র বলা যায়, যেখানে আসলে আরভিং ফিশার অর্থের যোগানের বিষয়ে শুধু প্রচলিত যে অর্থ, কাগজি টাকা বা কি বলে ধাতব মুদ্রা ব্যবহার করেনি, সেখানে সে ব্যাংক ঋণ এবং ব্যাংক ঋণের প্রচলন গতিটাও ব্যবহার করেছেন, যা অর্থের যোগানকে প্রভাবিত করে থাকে। তাহলে ওই সূত্রটাও আমরা দেখব, সংশোধিত সূত্র, যেখানে অর্থের যোগানে নতুন দুটি উপাদান আসে, একটি হলো ব্যাংক ঋণের পরিমাণ আর একটি হচ্ছে ব্যাংক ঋণের প্রচলন গতি। ওটা যদি আমরা দেখি তাহলে আমরা দেখব, আমরা সরাসরি সূত্রটা লিখি যে আমাদের নিচে টি ছিল লেনদেনযোগ্য দ্রব্য এবং সেবা, উপরে ছিল আমাদের এমভি, এম হচ্ছে অর্থের পরিমাণ, ভি হচ্ছে ভ্যালোসিটি অফ মানি, এইটুকু ছিল অর্থের যোগান। তার সাথে আমাদের এখানে আসবে এম প্রাইম, ভি প্রাইম। এম প্রাইম হচ্ছে ব্যাংক ঋণ বা ব্যাংক ঋণের পরিমাণ, আর ভি প্রাইম হচ্ছে ব্যাংক ঋণের প্রচলন গতি, মানে এই ঋণটা কতবার হাত বদল হচ্ছে নির্দিষ্ট সময়ে, সেটা অর্থের যোগানকে প্রভাবিত করে থাকে। তো শিক্ষার্থীরা, আমরা আসলে এখানে দুইটা নতুন উপাদান আমরা দেখলাম আসছে, একটা হলো ব্যাংক ঋণ আর একটা হলো ব্যাংক ঋণের প্রচলন গতি। তাহলে এই বিষয় দুটো বিবেচনা করলে আমাদের দাম স্তরের সূত্র বা সমীকরণটা আরভিং ফিশারের দ্বারায় পি ইজ ইকুয়াল এম ভি প্লাস এম প্রাইম ভি প্রাইম ডিভাইডেড বাই টি। এখানে আমরা আগের মতোই নিউমারিক্যাল ভ্যালু নেব, নিয়ে আমরা দেখব যে হ্যাঁ, অর্থের পরিমাণ, যেটাকে এই ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে এম এবং এম প্রাইম, এ দুটো বেড়ে গেলে সমহারে দাম স্তর বাড়ে কিনা এবং দাম স্তর বাড়লে অর্থের নিজস্ব মূল্য কমে আসে কিনা। শিক্ষার্থীরা, আমরা যদি আগের মতো এরকম ধরি যে এম ইজ ইকুয়াল টু, আগে ধরেছিলাম যেমন 100, ভি 5 আর টি 15। এই ক্ষেত্রে আমরা যদি আরও দুটা নতুন উপাদান যোগ করি এখানে, যে এম প্রাইম কত এবং ভি প্রাইম কত। এম প্রাইম আমরা ধরলাম এখানে 150 আর ভি প্রাইম ধরলাম এখানে 10। এই ক্ষেত্রে আমরা বিবেচনা করি যে পি আমাদের কত আসে প্রাইস লেভেল। আমরা এখানে ছিল 100 × 5, এটা থাক, যোগ এম প্রাইম এখানে নিয়েছি 150, তার সাথে গুণ করি 10, আর নিচে হলো 50। এগুলো যদি আমরা গুণ যোগ ভাগ করি তাহলে এখানে আমরা দেখব যেখানে 500 আর এখানে হলো 1500, 500 1500 2000, তাকে 50 দিয়ে ভাগ দিলে আসে হয় 40। দাম স্তর আসলো কত? 40। এই ক্ষেত্রে আমাদের ভিএম বা ভ্যালুসিটি কি বলে ভ্যালু অফ মানি আসে 1/p, যেটাকে আমরা বলতে পারি 1/40। তাহলে 1/40 এখানে থাক। এবার আমরা দেখব যে হ্যাঁ, অর্থের পরিমাণ যদি বাড়ানো হয় তাহলে আমাদের একই হারে দাম স্তর বা মূল্যস্তর বাড়ে কিনা এবং অর্থের নিজস্ব মূল্য কমে যায় কিনা। আমরা অর্থের পরিমাণ এখানে বাড়াবো। শিক্ষার্থীরা, আমি এখানে 100 থেকে এখানে 200 করে দিচ্ছি, এখনও দ্বিগুণ করি। এই দুইটাই শুধু বাড়াবো, অন্যান্য কিছু স্থির রাখবো। দ্বিগুণ করলাম অর্থের পরিমাণ এম, এবং ওই যে বললাম ব্যাংক ঋণ, সেটাও অর্থের
যোগানকে প্রভাবিত করে থাকে এম প্রাইম, সেটাও দ্বিগুণ করব। সেটা এখানে লিখলাম 150 থেকে হয়ে গেল 300, দ্বিগুণ করে ফেললাম। এই যদি হয় তাহলে আমরা এখান থেকে আসলে দেখতে পারি যে নতুন পরিস্থিতির ক্ষেত্রে যে পি এর মান কত আসে। আমরা যদি এখানে বসাই তাহলে এখানে 200 গুণন 5 যোগ 300 গুণন 10 ভাগ হয়ে গেল, আগে যাচ্ছিল চাই 50, এখানে 1000 আর এখানে হলো 3000, 1000 আর 3000-এ যোগ করলে 4000, 4000-কে 50 দিয়ে ভাগ দিলে হয়ে যায় 80। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ, অর্থের যোগানের যে দুটো বিষয় ছিল নতুন সূত্রে, সংশোধিত সূত্রে, সেটা দ্বিগুণ হয়ে গেল, 100 থেকে 200, 150 থেকে 300, তার ফলে দাম স্তরও কিন্তু দ্বিগুণ হয়ে গেল। এখন দেখার বিষয় যে অর্থের নিজস্ব মূল্য এটা অর্ধেকে নেমে আসে কিনা। তাহলে আমরা বসাই যে ভিএম ইকুয়াল টু 1/p, এখানে আমরা দেখতে পাচ্ছি 1/80, তাহলে অবশ্যই 1/40-র তুলনায় 1/80 অর্ধেক। তাহলে নতুন যে সংশোধিত বর্ধিত যে সূত্র ফিশারের, সেটাতে আমরা দেখলাম যে অর্থের পরিমাণ যে হারে বাড়ে দাম স্তরও একই হারে বাড়ে এবং অর্থের নিজস্ব মূল্য একই হারে বিপরীত ক্রমে কমে আসে। তো এভাবে আরভিং ফিশার তার সমীকরণ ব্যবহার করে দেখিয়েছেন যে অন্যান্য অবস্থায় স্থির থেকে দেশে প্রচলিত অর্থের পরিমাণ বা যোগান বেড়ে গেলে দাম স্তর বেড়ে যায় বা মূল্যস্তর বেড়ে যায় একই হারে এবং অর্থের নিজস্ব মূল্য কমে আসে। তো এভাবে তিনি সমীকরণ ব্যবহার করেছেন। বিষয়টা চিত্রেও দেখানো যায়, আমরা একটু চিত্র দিয়ে দেখতে চাই। আমরা দুইটা চিত্র নিব। প্রথমে হলো অর্থের পরিমাণের সাথে দাম স্তরের সম্পর্ক দেখব। আচ্ছা, আমরা এদিকে নিই অর্থের পরিমাণ, ভূমি অক্ষে অর্থের পরিমাণ নিলাম আর লম্ব অক্ষে দাম স্তর। একদম মাঝামাঝি মোটামুটি 45 ডিগ্রি একটা রেখা হবে, যেই রেখা বরাবর আসলে আমরা দেখব যে অর্থের পরিমাণ বেড়ে গেলে দাম স্তর বেড়ে যাচ্ছে, সমহারে বা একই হারে বেড়ে যাচ্ছে। এখানে দেখো অর্থের পরিমাণ বেড়ে যাচ্ছে যে হারে, দাম স্তরও একই হারে বেড়ে যাচ্ছে। অর্থের নিজস্ব মূল্য কিভাবে দাম স্তরের সাথে বিপরীত ক্রমে কমে আসে সেটা দেখব নিচে চিত্রের সাহায্যে। আমরা এখানে নেই অর্থের মূল্য আর ভূমি অক্ষে নেই অর্থের মূল্য আর লম্ব অক্ষে নেই দাম স্তর। তাহলে রেখাটা হবে বাম দিক থেকে একদম ডান দিকে এরকম নিম্নগামী। এখানে আমরা দেখতে পাচ্ছি যে দাম স্তর যখন এই, অর্থের মূল্য যখন এই। দাম স্তর আমরা একটু উল্টোভাবে দেখি, সমস্যা নেই তাতে, তাই ভালো হবে। আমরা এই দিকের পয়েন্ট নিই যে যখন দাম স্তর এতটুকু অর্থের পরিমাণ, অর্থের মূল্য এতটুকু, দাম স্তর যখন বেড়ে এতটুকু হইল, অর্থের মূল্য কমে এতটুকু হইল। আবার একইভাবে আরও যখন দাম স্তর বেড়ে যায় অর্থের মূল্য আরও কমে যায়। অর্থাৎ দাম স্তরের সাথে অর্থের মূল্যের একটা বিপরীত সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি, যেটা আমরা সমীকরণের সাহায্যেও দেখলাম এবং চিত্রের সাহায্যেও দেখলাম। তো এইভাবে আরভিং ফিশার তিনি সমীকরণ ব্যবহার করে আসলে বোঝাতে চেয়েছেন যে অন্যান্য বিষয়সমূহ স্থির থাকলে বা আগের মতোই থাকলে দেশে প্রচলিত অর্থের পরিমাণ বা যোগান বেড়ে গেলে একই হারে দাম স্তর বা মূল্য স্তর বেড়ে যায় এবং বিপরীতভাবে অর্থের নিজস্ব মূল্য সমহারে কমে আসে। এই তত্ত্বের, এই ফিশারীয় সমীকরণের বিভিন্ন সমালোচনা আছে। এই সমালোচনা সত্ত্বেও সামষ্টিক অর্থনীতিতে অর্থের মূল্য নির্ধারণে
এই ফিশারিও লেনদেন ভাষ্য বা অর্থের পরিমাণের ফিশারিও সমীকরণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। তোমাদের কোনো জিজ্ঞাসা থাকলে, মন্তব্য থাকলে আমাকে অবশ্যই জানাবে, আমি জবাব দেওয়ার চেষ্টা করব। তোমরা ভালো থাকো, নিরাপদে থাকো। খোদা হাফেজ।